এখন যে বিষয় নিয়ে আলোচনা করব, বিষয়টা হলো আগুন। আগুন আমাদের বন্ধু না শত্রু? ভেরি গুড, অনেক সুন্দর উত্তর, আমার পছন্দ হয়েছে। নিয়ন্ত্রিত না আগুন আমাদের পরম বন্ধু, আর যখন নিয়ন্ত্রণের বাইরে চলে যায় সেটা আমাদের চরম শত্রু। যে আমরা যখন আমাদের অফিসে আছি দুইটা ঝুঁকি নিয়ে আসি। একটা ঝুঁকি হচ্ছে আগুনের ঝুঁকি, আর একটা ঝুঁকি হচ্ছে ভূমিকম্পের ঝুঁকি। টেকটনিক প্লেটের অবস্থানের কারণে আমাদের বাংলাদেশের ঢাকা শহর পৃথিবীর মধ্যে দ্বিতীয় ঝুঁকির মধ্যে আছে, আর প্রথম ঝুঁকির মধ্যে আছে ভূমিকম্পের দিক দিয়ে ইরানের তেহরান। যারা আর্থকোয়েক এক্সপার্ট তারা বলেছে যদি রিক্টার স্কেলের সাথে ভূমিকম্প হয় শুধুমাত্র ঢাকা শহরে 70,000 বিল্ডিং কলাপস হয়ে যাবে। সেজন্য ইন কেস অফ এমার্জেন্সি আমাদের সবসময় আমাদের ইভাকুয়েশনটা সবসময় মাথায় রাখতে হবে। আমি যখন আমার অফিসে ঢুকবো, জরুরি অবস্থায় আগুন লাগবো, যে কোনো ভূমিকম্প হোক, আমার অবস্থান ভবনের কত তলায়, সেই দিকে আমি কখন কীভাবে যাব সেটা আমার মাথায় রাখতে হবে। এই বিষয়ে আমরা পরবর্তী আলোচনা করবো। আমি আমার পরিচয় দিলাম। আমি আমার ডিপার্টমেন্টের পরিধি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স গণপদে বাংলা সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে একটি সম্পূর্ণ সেবাধর্মী প্রতিষ্ঠান। আর্থ মানবতার সেবায় এই ডিপার্টমেন্ট যে কোনো দুর্যোগে, যে কোনো দুর্বিপাকে মানুষের সেবায় সবার পাশে সবার আগে এসে দাঁড়ায়। এটা এমন একটা ডিপার্টমেন্ট যে ডিপার্টমেন্ট কখনো সূর্য অস্তমিত হয় না। এটা এমন একটা ডিপার্টমেন্ট যে ডিপার্টমেন্টে কখনো থার্ড রিং বাজে না। আপনি রিং করার সাথে ফার্স্ট রিং বা সেকেন্ড রিং রেসপন্স করবেই। এটা এমন একটি ডিপার্টমেন্ট যে ডিপার্টমেন্টের সেবা পাওয়ার জন্য বাংলাদেশের সর্বোচ্চ প্রেসিডেন্ট থেকে শুরু করে একদম রাস্তায় একটা ভিখারি একটা টেলিফোন করলে যথেষ্ট। এই ডিপার্টমেন্টের সেবা পাওয়ার জন্য কোনো আপনাকে ডায়েরি করতে হবে না, কোনো লিখিত আবেদন দিতে হবে না। একটা ফোন করলে আমরা 30 সেকেন্ডের মধ্যে বের হয়ে যাই। আমাদের যে প্রধান উদ্দেশ্য হচ্ছে তিনটি: জাতীয় সম্পদ ও সম্পত্তির ক্ষয়ক্ষতি কমিয়ে আনা, আহতের সংখ্যা কমিয়ে আনা, মৃতের সংখ্যা কমিয়ে আনা। আমাদের প্রধান কাজ চারটি। আমরা এডিশনাল অনেক কাজ করে থাকি, কিন্তু মূল যে প্রধান কাজ চারটি কাজ করে থাকি। প্রথম কাজ যেটি সেটা হচ্ছে প্রশিক্ষণ দেওয়া। আপনাদের যে ট্রেনিং দিচ্ছি এটা আমাদের প্রধান কাজের একটা অংশ। আমরা যদি যত প্রশিক্ষণ দেবো, আমাদের দেশের মানুষ যত প্রশিক্ষিত হবে, আমাদের অ্যাওয়ারনেস তত বিল্ড আপ হবে, আগুন লাগার ঝুঁকি কমে যাবে, অগ্নি প্রতিরোধ ব্যবস্থা জোরদার হবে। 2 নম্বর যে কাজ সেটা হচ্ছে আগুন নিবানো। যে কোনো জায়গায় আগুন লাগুন না কেন বাংলাদেশ সরকারের পক্ষ থেকে অ্যাসাইন ডিপার্টমেন্ট হচ্ছে ফায়ার সার্ভিস। নাম্বার 3 যে কাজ সেটা হলো আটকে পড়া লোকদের উদ্ধার করা। হোক সেটা বাসার ভিতরে আটকে যাক, হোক সেটা বিল্ডিংয়ের ভিতরে, যে কোনো জায়গায় আটকে যাক, গাড়ি অ্যাক্সিডেন্টে গাড়ির ভিতরে আটকে যাক, যেখানে আটকে যাক না, কোনো কলাপস বিল্ডিংয়ে আটকে যাক কেন, সেখানে আটকে পড়া লোকদেরকে উদ্ধার করা ফায়ার সার্ভিসের 3 নম্বর প্রধান কাজ। লাস্ট যেটা সেটা হচ্ছে প্রাথমিক চিকিৎসা প্রদান করা। আটকে পড়া লোকদেরকে দ্রুত উদ্ধার করে ফার্স্ট এড দিয়ে মেডিকেল পৌঁছানো। এই কাজটা এত ইম্পর্ট্যান্ট, কারণ আমি একটা লোককে উদ্ধার করলাম, তাকে যদি সঠিক সময় যদি ফার্স্ট এড দিয়ে মেডিকেল না পৌঁছায় তাহলে সে কিন্তু পথমধ্যে মারা যাবে। এই জন্য প্রাথমিক চিকিৎসা খুবই ইম্পর্ট্যান্ট। আমাদের প্রধান কাজ এই চারটি: প্রশিক্ষণ দেওয়া, আগুন নিবানো, আটকে পড়া লোকদের উদ্ধার করা, লাস্ট যেটা সেটাতে প্রাথমিক চিকিৎসা প্রদান করা। আমাদের মোটো বা মূল মন্ত্র 3টি: গতি, সেবা, ত্যাগ। স্পিড। আমাদের কোনো মিনিটের কোনো কাজ নেই, 30 সেকেন্ডের মধ্যে আমরা বের হয়ে যাই মানুষের ডাকে সাড়া দিতে। 2 নম্বর মূল মন্ত্র যেটা সেটা হচ্ছে সেবা। সেবার মনোভাব না থাকলে আমরা কখনো এই সার্ভিসটা কোনো দিতে পারবো না। লাস্ট যেটা সেটা হচ্ছে ত্যাগ, স্যাক্রিফাইস। আমাদের এক্স ডিজি ব্রিগেডিয়ার রফিক স্যার একটা কথা বলতো, মানুষ সারা জীবনে একটা স্বপ্ন থাকে তার জন্য একটা প্রিয় ঘর তৈরি করবে। সেই ঘরে যখন আগুন লাগে জীবন বাঁচার জন্য তার সেই ঘর থেকে বের হয়ে যায়। আর ফায়ার সার্ভিসের লোক জীবনের ঝুঁকি নিয়ে সেই ঘরে আগুনের মধ্যে ঢুকে। রানা প্লাজা বলেন, আমি নিজে রানা প্লাজা কাজ করছি, যেখানে বিল্ডিং কলাপস হচ্ছে সেখানে উদ্ধার কাজ করতে গিয়ে আমরা নিজেরা আটকে করতে পারতাম। আপনারা জানেন চট্টগ্রামের বিএম কন্টেনারে আমাদের ফায়ার সার্ভিসের 13 জন লোক বিস্ফোরণে মারা গেছিল। এরকম অহরহ নজির আছে যারা জীবনের ঝুঁকি নিয়ে এই সচিব বলে আগুন নিভাতে গিয়ে আমাদের ফায়ার ফাইটার রাস্তার পরে ট্রাক এসে তাদের ফিসিয়ে দিচ্ছে। আমরা জীবনের ঝুঁকি নিয়ে লাইফ, জীবনের বিনিময়ে আমরা সার্ভিস দিয়ে থাকি। এটা আমার একটা ডিপার্টমেন্ট।
তো আমরা আমাদের মূল বিষয় চলে যাই, আগুন নিয়ে আমরা আলোচনা করব। কারণ সভ্যতার সূচনা থেকে এখনো পর্যন্ত আগুনের মানুষের যে জীবনের সাথে ওতপ্রোত জড়িত। এক সময় আদিমকালে মানুষ যখন গুহায় বসবাস করতো, কাঁচা মাংস খেত, সমর বিয়ের সাথে আস্তে আস্তে কী হলো, মানুষ পাথর ঘর্ষণ ফলে আগুনের আবিষ্কার শিখছে। পরে কী করলো, আগুনে পুড়ে মানুষ কী করলো, মাংস খাওয়া শিখলো। তারপরে হিংস্র জীবজন্তু থেকে বাঁচার জন্য মানুষ ক্যাম্প ফায়ার করতো অন্ধকারে বাঁচার জন্য। এরপরে আস্তে আস্তে আগুনের বহুবিধ ব্যবহার মানুষ শিখেছে। কিন্তু সে আগুন যদি আমি নিয়ন্ত্রণে আনতে না পারি, যে কোনো সময় আজকের এই 2025 সালের সভ্যতার এই অবস্থানে এসেও আমরা আমাদের যেমন শৈশবে আগুন লাগছে, এরকম বড় বড় হারের বিল্ডিং, যত বিল্ডিং উচ্চ হবে, যত আমাদের সভ্যতা বিকাশ করবে, আগুনের ঝুঁকি তত বেশি। সেজন্য আগুনকে আমাদের নিয়ন্ত্রণে আনতে হবে। আগুন সম্বন্ধে আমাদের জানতে হবে, আগুন লাগার কি কি ঝুঁকি আছে, আমাদের প্রতিষ্ঠান হোক, আমার বাসা বাড়িতে হোক, সেই বিষয়ে আমাদের জানতে হবে। আজকে আর আমাদের আলোচনার মধ্যে আপনাদের শেখাবো আমাদের জীবনের জন্য ঝুঁকিপূর্ণ যে বিষয়গুলো, লাইফ সেভিং টিপসগুলো অল্প সময়ে হয়তো আপনাদের সামনে 1 ঘন্টা থাকবো। এই সময় আপনাদের শেখানোর চেষ্টা করবো। আপনাদের কাছে রিকোয়েস্ট, যেসব বিষয়গুলো সেগুলো অন্তত আমরা যারা আজকে এখানে সুযোগ পেয়েছি তারা শিখবো, পাশাপাশি যারা সুযোগ পায় নাই তাদের সাথে শেয়ার করবো, হোক সে আমার কলিগ, হোক আমার বাসা বাড়ি, আমার পরিবার বলবো, সবার সাথে শেয়ার করবো। তাহলে সবাই যার যার অবস্থান চেষ্টা নিজেকে সেফ রাখতে পারবে। আমি এখানে চলে আসছি, কিন্তু আমার পরিবার তো তারা বাসা আছে, তারা যদি বিষয়টা জানে তারা তাদেরকে সেভ করতে পারবে। এই জন্য এই বিষয়টা সবার সাথে শেয়ার করা খুব জরুরি। এই বিষয়ে আমরা এখানে জানবো আগুন কি, আগুনের প্রজ্বলন নির্বাপন নীতি, আগুনের উপাদান শ্রেণীবিন্যাস, অগ্নি নির্বাপন মাধ্যম ও পদ্ধতি, অগ্নিকাণ্ডের কারণ ও প্রতিরোধ ব্যবস্থা, বহনযোগ্য ফায়ার এক্সটিংগুইশার সম্বন্ধে জানবো। বহুতল ভবনে আগুন লাগলে কী করতে হবে, যেহেতু আমরা বহুতল ভবনে অবস্থান করি, বিশেষ করে আমরা যারা ঢাকা শহরে থাকি, হোক আমার অফিস, হোক আমার বাসা বাড়ি, যেসব বেশিরভাগ ক্ষেত্রে আমরা হাই রেট ভবনে অবস্থান করি, সেক্ষেত্রে আমাদের কী করণীয় আগুন লাগলে বা বিপদের সময়। সর্বশেষে আমরা একটা আগুনের নির্বাপন একটা মহড়া দেখাবো। এটা হোক এখানে আমরা দেখাবো এক্সটিংগুইশার ব্যবহার কীভাবে করতে হয়। এখন আসলে আমরা আগুন জিনিসটা কি, কে বলতে পারে? একটু নিজের ভাষায় বলেন তো দেখি, আগুন কি? আগুন হচ্ছে আমাদের জীবনের এমনি একটি উপাদান যেটা আমাদের জীবনের জীবন এবং জীবন যাপনের জন্য খুবই জরুরি। এবং আগুন এমনই একটি জিনিস যা মানুষকে ক্ষতি করে এবং মানুষের সম্পদকে ধ্বংস করে। ভেরি গুড, অনেক সুন্দর কনসেপ্ট। আর একটু কেউ শেয়ার করবেন আগুন মূল জিনিসটা কি, আগুন জিনিসটা কি একটু বলেন। যে আমরা জানি সেটা আমাদের ক্ষতি করে বা আমাদের দৈনিক কাজে লাগে, কিন্তু আগুন জিনিসটা কি, কেউ শেয়ার করবেন? আগুন হচ্ছে একটা দাহ্য পদার্থ যা নিজে জ্বলে না, অন্যজনকে জ্বালায়। ভেরি গুড, আর কেউ প্লিজ। আগুন ধরা যায় না, ধরা যায় কিন্তু ধরলে ফুরে যায়, ধরা যায়। আর কেউ? আগুন এমন একটা উপাদান যা অন্য যে কোনো জিনিসকে দহন করে। ভেরি গুড, আগুন এমন একটা জিনিস যেটা অন্য জিনিসকে ফুরে ফেলে, ঠিক আছে। আর একটু গৌড়ে যায়, আর একটু শেয়ার করি। আগুন আসলে নিজে জ্বলে না, আসলে অক্সিজেনের মাধ্যমে, অক্সিজেনের সাহায্যে সংস্পর্শে আসতে। ভেরি গুড, আমরা আরেকটু বিষয় গেলাম। আগুন একজন বছর দাহ্য বস্তু, জল উপরে, আর অন্য বলছে অক্সিজেন, ঠিক আছে। ভেরি গুড, আরেকটু মোটামুটি আমরা আমাদের কনসেপ্টে চলে আসছে। আর কেউ শেয়ার করবেন? ওকে গুড। এখানে দেখেন, আগুন হচ্ছে দাহ্য বস্তু, অক্সিজেন ও তাপ, এই 3টি উপাদানের সংযোগে বিরতিহীন রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে একটি অবিচ্ছিন্ন প্রজ্বলন প্রক্রিয়া যা তাপ ও আলো বিকশিত করে। এখানে 3টা জিনিসের কথা বলা যায়, মূল 3টি উপাদান। একটা হচ্ছে দাহ্য বস্তু, মানে যেগুলো আমরা লাকড়ি বলি বা ফুয়েল বলি বা দাহ্য বস্তু বলি, যেগুলো আগুনে পুড়ে, এগুলো হচ্ছে দাহ্য বস্তু। এটা একটা মূল উপাদান। 2 নম্বর মূল উপাদান হলো অক্সিজেন। এই রুমের মধ্যে দাহ্য বস্তু আছে, আগুন পুড়ে কিছু আছে এই রুমে? হ্যাঁ, কি বলেন তো? হ্যাঁ, টেবিল,
আর কি আছে? চেয়ার, চেয়ার, কাঠ, কাঠ, প্লাস্টিক, প্লাস্টিক, চেয়ার, তুলা। আর কি? আমরা মানুষ। আমরা মানুষ। উনি বলছে সবই, মানে এখানে এমন কোনো জিনিস নাই যেটা আগুনে পুড়ে না। তাহলে দাহ্য বস্তু আছে, ধরে নিলাম। আর 2 নম্বর পয়েন্ট হলো অক্সিজেন। এখানে অক্সিজেন আছে? কে বুঝলাম? আমরা বেঁচে আছি। আমরা যে বেঁচে আছি এটা সবচেয়ে উৎকৃষ্ট প্রমাণ। এখন আমার প্রশ্নটা হলো, বাতাসে অক্সিজেন পরিমাণ কত % বলেন তো? যেটা নিয়ে বেঁচে আছি, অনেক দাম জিনিস। গ্যাস যে অক্সিজেন সিলিন্ডার নিয়ে বার করতে, তাহলে বুঝতে করোনার সময় অক্সিজেনের দাম কত, ফ্রি পাচ্ছে। ভাই বলেন তো, এই অক্সিজেন আমাদের বাতাসের বায়ুমণ্ডলে অক্সিজেনের কত %? কে বলতে পারবে? প্লিজ একটু কেউ শেয়ার করবেন। 33। আর কেউ? ওকে, আমি শেয়ার করি। বাতাসে অক্সিজেনের পরিমাণ হচ্ছে 20.93%, 20.93 বা 21%। আর 0.03% হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, বাকিটা হচ্ছে নাইট্রোজেন। এখন আমরা বলি না আমরা অক্সিজেন গ্রহণ করি, কার্বন ডাইঅক্সাইড, এটা চিরন্তন মিথ্যে কথা। বলে না সূর্য পূর্ব দিকে উঠে, এটাও মিথ্যে কথা। পূর্ব দিকে উঠেও না, পশ্চিম দিকে অস্তও যায় না। আমরা অক্সিজেন গ্রহণ করি না, অক্সিজেন ছাড়িও, কার্বন ডাইঅক্সাইড ছাড়ি না। সাধারণত বায়ুমণ্ডল থেকে আমি যখন অক্সিজেন গ্রহণ করি তখন 20.21% গ্রহণ করি, যখন ছাড়ি তখন 16% ছাড়ি। তো বাকি যে অক্সিজেন ভিতর থেকে যায় সেটা আমাদের ব্লাড সার্কুলেশন বা অন্যান্য কাজে ব্যবহৃত হয়, খাবার হজম করার কাজে, ঠিক আছে, ব্লাড পিউরিফাই করার কাজে ব্যবহৃত হয়। তো এই 16% অক্সিজেন আমাদের ফু দিয়ে ছাড়ছে, আমার বাতাসের সাথে অক্সিজেন যাচ্ছে। এটা একটা মানুষের জন্য, কোনো মানুষ যদি কোনো শ্বাসকষ্ট সমস্যা তাকে ফু দিলে এই বাতাসটা খেলে সে এয়ার হাঙ্গার, সে যথেষ্ট আর্টিফিশিয়াল ভেন্টিলেশন দেওয়ার জন্য। কিন্তু 16% নিচে চলে যায় কোনো রুমের মধ্যে, তখন মানুষ ওখানে শ্বাসকষ্ট হবে, যাদের অ্যাজমা আছে বা 15%, 14% অক্সিজেন হলে। আর যদি 9% নিচে অক্সিজেন চলে যায় বায়ুমণ্ডলে, তখন বাতাসটা টক্সিক হয়ে যাবে, মানুষ মারা যাবে। কিন্তু আগুনের ক্ষেত্রে সেরকম না। কোনো রুমে আগুন লাগছে, সেখানে যদি একটু অক্সিজেন থাকে, ওই নিবিড় অবস্থা থাকবে, যখন বাতাস হওয়ার সাথে সে আবার বড় হয়ে যাবে, ঠিক আছে। এই জন্য আমরা বলি দরজা বন্ধ করে দিতে, তাহলে বাতাস না পেলে আগুনটা বড় হতে পারবে না। আমরা তো নিঃশ্বাসের সাথে কার্বন ডাইঅক্সাইড মানে ছাড়ি আর অক্সিজেন গ্রহণ করি। মানে এই প্রতিদিনে যে অক্সিজেন 16%, জি জি। এর সাথে কার্বন ডাইঅক্সাইড কত %? অক্সিজেন আমরা গ্রহণ করতেছি, অক্সিজেন গ্রহণ করে কার্বন ডাইঅক্সাইড ছাড়ি। হ্যাঁ, কার্বন ডাইঅক্সাইড তখন 0.3% গ্রহণ করতেছি, আর 4% সারের সময় 4% হয়ে যাচ্ছে অক্সিজেন। এখন দেখা যাচ্ছে যে আমরা যে প্রতিদিনে যে অক্সিজেন নাইট্রোজেনের পরিমাণ যেটা আছে সেটা ঠিক থেকে যাবে, এটা চেঞ্জ হয় না, ঠিক আছে। আমি যখন অক্সিজেন গ্রহণ করতেছি 21.21 গ্রহণ করতেছি, যখন ছাড়তেছি তখন 16% ছাড়তেছি, ছাড়তেছে, তো কার্বন ডাইঅক্সাইড কত % যাতে বাকিটা তখন 60% হয়ে যায়, অক্সিজেনটা আবার কার্বন ডাইঅক্সাইড হয়ে যায়, তখন 60% হয়ে যায়। আমরা 0.03% কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করতেছি না, 8%? ছাড়ার সময় কার্বন ডাইঅক্সাইড বেড়ে যাচ্ছে, সে 4%। 78.something যেটা নাইট্রোজেন থেকে যাবে, আপনি ক্যালকুলেশন করলে চলে আসবে কত গ্রহণ করতেছি। আচ্ছা, যেটা বিষয় আলোচনা করলাম, একটা মনে করেন কাঁচের বোতল, আমরা ছোটোবেলা দেখলাম না, একটা মোমবাতি জ্বালালাম, কাঁচের বোতল ডেকে দিলাম, ওখানে মোমবাতি চলতেছে, নির্দিষ্ট কোনো সময়ে যখন অক্সিজেন শেষ হয়ে গেলে অটোমেটিকলি মোমবাতিটা নিভে গেলো অক্সিজেনের অভাবে। সে যতর মধ্যে একটু করে থাকলে সে সার্ভাইভ করে, কিন্তু মানুষের ক্ষেত্রে অক্সিজেন যদি 9% নিচে গেলে সেখানে বাঁচবে না। যেমন আমাদের বাসা বাড়িতে অনেকে সেফটি ট্যাঙ্কি করে না, অনেক দিন আবদ্ধ থাকার কারণে সেফটি ট্যাঙ্কির ভিতরে অক্সিজেন প্রবেশ করতে না পারে বাতাসটা টক্সিক হয়ে যায়, তখন সেন্টার নিয়ে কাজ করতে যায়, যখন ওটা খুলতে যায় তখন ওখানে বিষের ঢুকলে মানুষগুলো মারা যায়, কারণ বাতাস কী হয়ে গেলে অক্সিজেন অভাবে ওখানে অন্য বিষাক্ত ঢুকছে, এটা টক্সিক হয়ে গেছে।
সুতরাং আমাদের মনে রাখতে হবে আমার যখন কাজ করতে যাব আগুন নিবারণ বা যে কোনো ক্ষেত্রে এটা একটা ইম্পর্টেন্ট বিষয় অক্সিজেনের রেশিওটা। নাম্বার 1, নাম্বার 3 যেটা সেটা হচ্ছে তাপ। এই রুমে তাপ আছে? তা না হয়তো আমাদের জ্যাকেট গায়ে দিতে হবে, তাই না? অনেক মোটা মোটা বিদেশের শীত প্রধান দেশের জ্যাকেট গায়ে দেয়। তাহলে এখানে এই রুমে দাহ্য বস্তু আছে, অক্সিজেন আছে, তাপও আছে, তিনটে মধ্যে আছে, কিন্তু আগুন জ্বলতেছে না কেন? আমি তো বলছি না তিনটে উপাদান মূল উপাদান থাকলে আগুন জ্বলবে, কিন্তু প্রশ্নটা হলো তাহলে তিনটে উপাদান আছে কিন্তু কেন আগুন জ্বলতেছে না? হ্যাঁ, সংমিশ্রণ নাই এমন নাকি ওই কোনায় ওই কোনায় তাপ আছে, এই কোনায় অক্সিজেন, ওই কোনায় তাপ দিয়েছে আছে না, সব তো সংমিশ্রণ আছেই। সবকিছু আছে কিন্তু বিচ্ছিন্ন অবস্থায় আছে। সরি, কি না আমি এখানে কারণ আছে বলে আমি বলছি অক্সিজেনের পরিমাণ। না না তাপ আচ্ছা উনি বলবো ওনার মতো ব্রেড এস্টিমেট করো। না নাইট্রোজেন এখন আমি আগুন জ্বলার জন্য অক্সিজেন লাগবে, নাইট্রোজেন কোনো কাজ নাই, নাইট্রোজেন আগুন জ্বলতে সাহায্য করে না, অক্সিজেন আগুন জ্বলতে সাহায্য করে। উনি কি বলতে চাইছেন এদিকে? ভেরি গুড, উনি বলছেন রাসায়নিক বিক্রিয়া হচ্ছে না, এই জন্য আগুন জ্বলছে। কেন আমার প্রশ্নটা কেন রাসায়নিক বিক্রিয়া হচ্ছে না, না হওয়ার কারণটা কি? মানে ওই তিনটা উপাদানের একটা উপাদান নাই। না তিনটা আছে, তিনটা আছে। তিনটে আছে, আমার মনে হয় ইমব্যালেন্স আছে। ভেরি গুড, উনি পয়েন্টে গেছে ইনব্যালেন্স আছে, যে পরিমাণ তার কথা। এখানে কিন্তু অক্সিজেন আছে, টিস্যু বক্সটা আমাকে দেন পুরো, মনে করেন এটা দাহ্য বস্তু টিস্যু বক্স, এখানে এখানে কিন্তু অক্সিজেন আছে বায়ুমণ্ডলে, দাহ্য বস্তু টিস্যু বক্স, কিন্তু এখানে জ্বলার জন্য সেই পরিমাণ তাপ নাই। যদি আমি যদি টিস্যু বক্সে এটা মনে করেন এটা খোলা বাতি, আমি টিস্যু বক্সটাকে উপরে ধরি, একটা নির্দিষ্ট পরিমাণে সেই যখন টেম্পারেচার পেয়ে যাবে, সেই অটোমেটিকলি কী হয়ে যাবে, তার এটাকে বলে ইগনিশন টেম্পারেচার, তাপ আছে কিন্তু আগুন জ্বলার জন্য পরিমিত তাপ নাই, সেজন্য কেমিক্যাল রিয়াকশন হচ্ছে না, রাসায়নিক বিক্রিয়া হচ্ছে না। রাসায়নিক বিক্রিয়া হওয়ার জন্য তিনটাই পরিমাণ মতো লাগবে, এখানে দুইটা পরিমাণ আছে কিন্তু পরিমাণ তাপ নেই। এখানে যদি এই রুমের মধ্যে কোনো কারণে যদি আমি যদি কোনো উপায় যদি 300 ডিগ্রি 400 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা তৈরি করি, এখানে অটোমেটিক কেমিক্যাল রিয়াকশন হবে, রাসায়নিক বিক্রিয়া হবে, আগুন জ্বলাবে। একটা ছোট্ট উদাহরণ দেই, গ্যাসের লাইট আছে না, লাইটের মধ্যে দাহ্য বস্তু আছে, অক্সিজেন আছে বাইরে, কিন্তু সে তাপ পাচ্ছে না, এই জন্য চাপ দিলে গ্যাস বের হয়, কিন্তু হুইল ঘুরলে সেই পরিমাণ টেম্পারেচার তৈরি হয়, গরম হয়ে তখন কেমিক্যাল রিয়াকশন হয়ে আগুন জ্বলে। তা নাহলে আপনার চাপ দিলে শুধু গ্যাস বের হয়। কেমিক্যাল রিয়াকশন হওয়ার জন্য কী লাগে, ওই পরিমাণ তাপ লাগে, গ্যাসের যে পরিমাণ যে ইগনিশন টেম্পারেচার, যেন আমরা হুইলটা ঘুরাই। ক্লিয়ার? একটা ম্যাশের কাঠি দেওয়া চলাই, এমনি ওখানে দাহ্য বস্তু আছে, অক্সিজেন আছে, কিন্তু এটা আগুন জ্বলে না, তখন কি আমরা এটা ঘর্ষণ করি, সেই পরিমাণ টেম্পারেচার তখন তৈরি হয়, পরিমিত তাপ, তখন এখানে কেমিক্যাল রিয়াকশন হয়ে আগুন জ্বলে। আটটা ছোট্ট উদাহরণ দিই, তিনটা মূল উপাদান, ধরেন 1 চিমটি লবণ, 1 মুঠ গুড় বা চিনি, আধা লিটার পানি, এই তিনটা মূল উপাদানে কি হয়, ওজন হয়। তিনটা জিনিস যদি এক জায়গায় রেখে দিলাম একটা পাত্রে, পানির মধ্যে চিনি রাখলাম আস্তে করে, লবণও রাখলাম, তাহলে এটা ওজন হবে? হবে না। পরিমিত রাখছিও, পরিমাণ মতো সব রাখছি, কিন্তু এখানে গোলাই নাই, কেমিক্যাল রিয়াকশনটা গোলানোর পরে যখন কেমিক্যাল রিয়াকশন হবে তখন হচ্ছে এটা হচ্ছে অক্সিজেন। ঠিক তদ্রুপ আগুনে মূল 3 উপাদান পরিমাণ মতো থাকলেও যত পর্যন্ত এখানের মধ্যে কেমিক্যাল রিয়াকশন হবে না তত পর্যন্ত আগুন জ্বলবে না, ওই অবস্থা যেমন হবে না। ঠিক তদ্রুপ আগুনের মূল উপাদান 3টা থাকতে হবে পরিমাণ মতো, 3টার মধ্যে আনব্রোকেন চেইন অফ রিয়াকশন হতে হবে, যেটা বলা হয় রাসায়নিক বিরোধীহীন রাসায়নিক বিক্রিয়া হতে হবে, যার ফলে একটা তাপ এবং আলো বিকশিত হয়ে একটা শিকা তৈরি হবে, এই শিকার নাম হচ্ছে আগুন। এটাকে একটা কথা বলা হয় ট্রায়াঙ্গেল অফ ফায়ার বলা হয়, আগুনের ত্রিভুজ। ত্রিভুজ যেমন 3টা বাহু, আপনাদের দেখে সমস্যা আছে, ত্রিভুজ যেমন 3টা বাহু লাগবে, আগুন জ্বলার জন্য মূল 3টা উপাদান লাগবে।
তিনটে বাহু থাকলে হবে না, তিনটে বাহু যদি আলাদা আলাদা হয়, যেমন ত্রিভুজ হবে না, গ্যাপ হয়ে গেলে আগুনের মূল তিনটে উপাদান আনব্রোকেন চেইন অফ রিয়াকশন হতে একত্রিত হতে হবে। তত পর্যন্ত এই তিনটা জিনিস উপাদান একত্রিত থাকবে, তত পর্যন্ত আগুন জ্বলতে থাকবে, সেটাকে বলা হয় অগ্নিপ্রজ্বলন নীতি। আর এই তিন উপাদান থেকে যে কোনো একটা উপাদান সরে ফেললে, ত্রিভুজ যেন থাকবে না, দুইটা বাহুতে একটা বাহু সরে ফেললে আগুনের মূল তিনটে উপাদান থেকে যে কোনো একটা উপাদান সরে ফেললে আগুন আর থাকবে না, সেটাকে বলা হয় অগ্নি নির্বাপন নীতি। এখানে অগ্নি নির্বাপন মূল তিনটে উপাদান থেকে যখন একটা উপাদান সরে ফেললে আগুন নিভে যায়, যে পদ্ধতির মধ্যে সেটা বলা হয় অগ্নি নির্বাপন পদ্ধতি। নাম্বার 1, কুলিং পদ্ধতি। আমি জানি আগুনের মধ্যে একটু উপাদান হচ্ছে তাপ। সেজন্য তাপের মধ্যে যদি আমাদের পানি ঢেলে দেয়, তাপটা ডাউন হয়ে যাবে, ওই দাহ্য বস্তু জ্বলার জন্য যে পরিমাণ টেম্পারেচার সেই টেম্পারেচার থাকবে না, আগুনটা নিভে যাবে। আগুনের মূল উপাদান তাপটাকে সরে ফেলার জন্য পানি ব্যবহার করা হয়। এই পদ্ধতির নাম হচ্ছে কুলিং পদ্ধতি। পানির একটা ধর্ম আছে, পানি আপনার এই তাপ শোষণ করার প্রচুর ক্ষমতা আছে, এই জন্য আমরা পানি ব্যবহার করি। 2 নম্বর যেটা, সেটা হচ্ছে স্মোদানিং পদ্ধতি। এই পদ্ধতিতে আগুনের যে মূল উপাদান, তিনটি উপাদান, যে অক্সিজেনকে কাট অফ করে আগুন নিভানো হয়। যেমন আপনার বাসার তেলে কড়াইতে আগুন লাগছে, আমরা পানি দিয়ে কুলিং পদ্ধতি করবো না, সেক্ষেত্রে আমার চিন্তা করতে হবে আমি অন্য পদ্ধতি করবো, আগুনের মূল উপাদান তাপ সরাবো না। এক্ষেত্রে আগুনের মূল উপাদান যেটা অক্সিজেন, সেটা সরে ফেলবো। আমি রান্না করাতে আগুন লাগলে পানি দিলে পানি আগুনের বড় হয়, সেক্ষেত্রে আমার স্মোদানিং পদ্ধতি করতে হবে, আগুনের মূল উপাদান অক্সিজেনকে সরে ফেলতে হবে। কী হবে, ওখানে আমরা তেলে কড়াইয়ের মধ্যে একটা ঢাকনা দিয়ে রেখে দিলাম, অক্সিজেন কাটা করে আগুন নিয়ে যাবে, অর্থাৎ ভেজা বস্তা দিয়ে আগুন নিয়ে যাবো। কারণ লিকুইড পানি আগুনের ক্ষেত্রে পানি ব্যবহার করা যাবে না। কেন? পানি হচ্ছে তেলের চেয়ে ভারী, তেল উপর দিকে উঠে যাবে, আগুনটা আরও ছড়াবে। লাস্ট ওয়ান যেটা, সেটা হচ্ছে স্টারভেশন পদ্ধতি, উপোস রাখা। আগুনের যে মূল উপাদান দাহ্য বস্তু, এই পদ্ধতিতে তিনটি উপাদানের একটা উপাদান হচ্ছে ফুয়েল, এই ফুয়েলটাকে অপসারণ করা হয় এই পদ্ধতির মাধ্যমে, এটা নাম হচ্ছে স্টারভেশন পদ্ধতি। একটা ছোট্ট উদাহরণ দিই, মনে করেন এটা একটা বিশাল জঙ্গলে যখন আগুন লাগে, বড় বড় বুশ ফায়ার হয়, তখন করে উইন্ড ডিরেকশন থেকে বাতাস কোন দিক দিয়ে আসতেছে, এই দিকে যদি বাতাস আসে তখন করে আগুন জল 2 মাথা যাবে। কী করে, মাঝখানে একটা জঙ্গল সাফ করে দেওয়া হয়, সাফ করে আগুন আর বড় হতে পারে না। একসময় গ্রাম অঞ্চলে বাড়ি ছিল, লম্বা উঠান ছিল, তাই না? এই মাথা আগুন ধরলে পুরো বাড়ি শেষ, তাই না? তখন কিন্তু মাঝখানে একটা ঘর ভেঙে দিত, আগুনের খাবারটা বন্ধ করে দিত, যাতে আগুন খাবার না পেলে আর আগুন বড় হতে পারবে না। বস্তিতে যখন আগুন লাগে, বস্তির মধ্যে এক মাথায় ওই মাথায় আগুন লাগছে, মাঝখানে কয়েকটা ঘর ভেঙে দেওয়া হয়, আগুন আর যেতে পারে না, আগুনের কারণে নিঃশেষ হয়ে যায়। এই পদ্ধতি বলা হয় স্টারভেশন পদ্ধতি। আগুনকে দাহ্য বস্তু না দেওয়া, খাবার না দেওয়া, তাকে কার্য অপসারণ করে নির্বাপন। এই তিনটা পদ্ধতির মাধ্যমে আগুনের মূল তিনটা উপাদানকে আমরা অপসারণ করি। এখন আমার প্রশ্নটা হলো, কুলিং পদ্ধতিতে আগুনের কোন উপাদানকে অপসারণ করা হয়? ভেরি গুড। স্মোদানিং পদ্ধতিতে অক্সিজেন। স্টারভেশন পদ্ধতিতে খাবার সরে ফেলা, দাহ্য বস্তু সরে ফেলা। এখন আসে আমরা শ্রেণীবিন্যাস। দাহ্য বস্তু নির্ভর করে আগুনকে 4টা ভাগে ভাগ করা হয়। কয় ভাগে ভাগ করা হয়? ক্লাসিফিকেশন অফ ফায়ার, দাহ্য বস্তু নির্ভর করে, যেগুলো 4A, এগুলোকে আমরা 4টা ক্যাটাগরিতে ভাগ করছি। A ক্যাটাগরি, B ক্যাটাগরি, C ক্যাটাগরি, D ক্যাটাগরি। আমাদের জানতে হবে এই বিষয়ে, যাতে আমি ক্যাটাগরি বুঝবো, আগুন নির্বাপন করতে আমার সহজ হবে। নাম্বার 1 A শ্রেণীভুক্ত, নাম্বার 2 B শ্রেণী, নাম্বার 3 C শ্রেণী, নাম্বার 4 D শ্রেণী। প্রথম আসে আমরা A শ্রেণীভুক্ত আগুন। যেসব দাহ্য বস্তু আগুন উপরে ছাই তৈরি হয়, কাঠ, বাঁশ, কাপড় ইত্যাদি অ্যাশ তৈরি হয়, সেগুলো অ্যাশ শ্রেণীভুক্ত আগুন। পৃথিবীতে যত আগুন আছে, মোর দ্যান 90% হচ্ছে অ্যাশ শ্রেণীভুক্ত আগুন। এই অ্যাশ শ্রেণীভুক্ত আগুন হচ্ছে নির্বাপনের সহজ মাধ্যম হচ্ছে পানি দিলে আগুনটা নিভে যাবে। আপনার বাসা বাড়ি হোক, অফিস হোক, যেখানে আগুন লাগে না কেন, এগুলো কাঠ, বাঁশ, এগুলো সব হচ্ছে অ্যাশ শ্রেণীভুক্ত। পানি দিলে আগুন নিভে যাবে। কোন পদ্ধতিতে? কোন পদ্ধতি? কে বলছে এটা? আপনার নাম? রমজান। অন্যদিন একটা তালি হবে না? না, তালিটা একটু দুর্বল হলো, আরেকবার তালি দেন। ভেরি গুড। নাম্বার 2 B শ্রেণীভুক্ত আগুন। B শ্রেণীভুক্ত আগুন
সেগুলো হচ্ছে লিকুইড সাবস্টেন্স, তেলের আগুন, এখানে পানি দেওয়া যাবে না। সেখানে বি শ্রেণীভুক্ত আগুন হচ্ছে পেট্রোল, কেরোসিন, ডিজেল, অকটেন, রান্নার সোয়াবিন তেল, নারকেল তেল, অলিভ অয়েল, যত ধরনের তেলের আগুন সেগুলো কোন শ্রেণীর আগুন? এই বি শ্রেণীর আগুনের ক্ষেত্রে আমরা এক্সটিংগুইশার ব্যবহার করব, অথবা এখানে আমরা দাগনা দিয়ে ডেকে দেবো, বাসার মধ্যে মোটা কাটা কাপড় ভিজিয়ে ডেকে দিলে অটোমেটিক আগুনটা নিভে যাবে, অক্সিজেন কাট অফ করে বি শ্রেণীর আগুন। নাম্বার 3, সি শ্রেণীভুক্ত আগুন। এগুলো শ্রেণীভুক্ত আমাদের জানতে হবে আগুনের প্যাটার্ন বোঝার জন্য, নির্গত সহজ হওয়ার জন্য। সি শ্রেণীভুক্ত আগুন হচ্ছে গ্যাসের আগুন, ইথেন, মিথেন, প্রপেন, বিউটেন, এলপি গ্যাস, গ্যাস সিলিন্ডার যেগুলো আছে আমরা লাইন অফ গ্যাস হোক, সব ধরনের গ্যাস কি কোন শ্রেণীভুক্ত আগুন? সি শ্রেণীভুক্ত আগুন। যদি আপনার বাসায়, আমার অফিসে যদি গ্যাস সিলিন্ডার থাকে, এই গ্যাস সিলিন্ডারের নির্বাপনের সহজ মাধ্যম হচ্ছে নবটা অফ করে দেবে, আগুনটা নিভে যাবে। আর নবের কাছাকাছি যদি যাওয়া না যায়, সেক্ষেত্রে বালতি দিয়ে বাসায় ভিজা কাতা, ভিজা বস্তা আছে, ভালো করে ভিজে ডেকে দিলে অটোমেটিকলি আগুনটা নিভে যাবে। ভেরি সিম্পল। এই জন্য সাহস একটু সাহস করতে হবে। আমরা প্র্যাকটিস ম্যাক্সিমাম আমরা এটা প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? আপনাদের এই বিল্ডিংয়ে এই ভবন আমরা একটু মহারাগারে ছিলাম না, ওদিন দেখেছিলাম তো, নিশ্চয় করছিলাম। তো আমরা প্রতিটা সচিবালয়ে এই সুযোগটা পাচ্ছে, সব মন্ত্রণালয়ে বিল্ডিং আমরা মহারাগা, আর শুধু বাকি আছে যেটা আগুন লাগছিল ওটা, আর 11 আর 12 সব বিল্ডিং কমপ্লিট হয়েছে। তো আমরা প্র্যাকটিস করতে হবে। তো সুযোগ পেলে আমরা আরেকদিন আমরা এই আপনাদের এই মন্ত্রণালয়ে একবার মহারা করাবো গ্যাস সিলিন্ডার যাতে অভ্যস্ত হয়, ঠিক আছে? তো এখানে গ্যাস সিলিন্ডারে আগুন 3 জায়গায় লাগে সাধারণত। যেখানে রেগুলেটর, ওখানে কোনো লিখা লাগতে পারে, পাইপে লাগতে পারে, অথবা বার্নার যেখানে সেখানে লাগতে পারে। যদি বার্নার লাগে বা ভাবে লাগে, গ্যাস রেগুলেটর অফ করে দিলে আগুন নিভে যাবে। আর রেগুলেটরে আগুন লাগবে, সেখানে ভিজে বস্তায় ডেকে দিলে আগুন নিভে যাবে। ওকে। আর যদি আপনার বাসায় 10 তলা বিল্ডিং, দেখবেন প্রতিটা বাসার এগেস্টে একটা একটা রাইজার পয়েন্ট আছে নিচে, বিল্ডিং নিচে 1 নম্বর, 2 নম্বর। যদি 10 তলা বিল্ডিং হয়, যদি 4টা ফ্যামিলি অবস্থান করে, প্রতি ফ্লোরে 40টা রাইজার পয়েন্ট আছে। আপনার জেনে আপনার বাসার কোন নম্বর, কত নম্বর রাইজারটা আপনি যদি অফ করে দেন নিচে গিয়ে, আপনার বাসার গ্যাস লাইন অফ হয়ে যাবে, আপনার নিরাপদ। এটা হচ্ছে গ্যাস লাইন নির্বাপনের সহজ ওয়ে। ওকে, লাস্ট ওয়ান যেটা ডি শ্রেণীভুক্ত আগুন। ডি শ্রেণী আগুনে এটা বলা হয় মেটাল ফায়ার, অ্যালুমিনিয়াম, ম্যাগনেসিয়াম, কপার। ডি শ্রেণী আগুনে পানি দেওয়া যাবে না। পানি দিলে এটা অনেক বেশি টেম্পারেচার তৈরি হয়। মেটাল আগুনে যেটা রুলিং মিল, স্টিল মিল যেখানে আছে, বিএসআরএম, আরএসআরএম, কেএসআরএম, যেখানে রুলিং মিল, সেখানে সেই টেম্পারেচার হয়। সাধারণত 700 ডিগ্রি ফারেনহাইটে লোহা গলে, 1200 ডিগ্রি ফারেনহাইটে লোহা চলে। সেখানে পানি দিলে কিন্তু পানিটা বিভাজিত হয়ে যাবে। পানির মূল উপাদান অক্সিজেন এবং হাইড্রোজেন বিভাজিত হয়ে যাবে, সেটা বিস্ফোরণ হবে। সেখানে আমরা শুকনা বালি বা শুকনা ছাই দেবো ডি শ্রেণীভুক্ত আগুনে। তবে ডি শ্রেণীভুক্ত আগুন আমাদের ফেস করার সম্ভাবনা খুবই কম, কারণ সাধারণত এটা ওইখানে হবে। আমরা সাধারণত এ শ্রেণী, বি শ্রেণী এবং সি শ্রেণী আগুন ফেস করবো। দেখবেন আপনার বাসা বাড়ির পাশে যদি কোথাও আগুন লাগে, সব পুড়ে ছাই, কিন্তু স্টিল আর্মিটা কিছু পুড়ে নেই। এটা অক্ষত অবস্থা, কারণ ওই পরিমাণ টেম্পারেচার ওখানে তৈরি হয় নাই। এর পাশে আমরা আগুন লাগার কারণ, কি কি কারণে আগুন লাগতে পারে দেখি, বলেন তো আপনারা কি কারণে আগুন লাগতে পারে, বলেন তো। ভেরি গুড। আমাদের দেহে যত আগুন লাগে বেশিরভাগ বৈদ্যুতিক শর্ট সার্কিট। আর কোথায় আগুন লাগতে পারে? রান্নার চুলাতে আগুন লাগতে পারে, চুলাতে আগুন। আর কোথায় লাগতে পারে? গ্যাস সিলিন্ডার। আর কোথায় লাগতে পারে আগুন? বিদ্যুৎ বলছে, শর্ট সার্কিট। আর কোথায় লাগতে পারে আগুন? ভেরি গুড, বজ্রপাত থেকে আগুন লাগতে পারে। আর কোথায় লাগতে পারে? মশার কল থেকে আগুন লাগতে পারে। আর কোথায় লাগতে পারে? বিড়ি সিগারেট থেকে আগুন লাগতে পারে। গুড। গাড়ি অ্যাক্সিডেন্টে স্পার্কে লাগতে পারে। আর কোথায় লাগতে পারে আগুন? মোবাইল চার্জার থেকে আগুন লাগতে পারে। আর কোথায় লাগতে পারে আগুন? ভেরি গুড, বাচ্চাদের আগুন নিয়ে খেলা, এখান থেকে আগুন লাগতে পারে। আর কোথায় লাগতে পারে? ইচ্ছাকৃত আগুন লাগতে পারে। লাগে না অনিচ্ছাকৃত? ইচ্ছে করে আগুন লাগায়, যে আমার ব্যবসা লস, এটা ইন্স্যুরেন্স করতে, এটা মাল আছে 2 কোটি টাকার, কিন্তু আমার কাগজ কলম আছে 20 কোটি,
পুরো লস হয়ে যায়, আগুন লাগে ইন্স্যুরেন্স কাভার কাজে কাজ করতে পারে না, স্থিতিতে লাগতে পারে। আর কোথায় লাগতে পারে আগুন? অনেক সুন্দর সুন্দর পয়েন্ট চলে আসছে। আর কোথায় লাগতে পারে? ওকে, আমরা আমাদের স্লাইডে যাই, দেখি আমার সাথে মিলে কিনা। চুলার আগুন, চুলা থেকে লাগতে পারে। কলাপাতে, মোমবাতি, মশা থেকে আগুন লাগতে পারে। বৈদ্যুতিক গোলযোগ, শর্ট সার্কিট, বৈদ্যুতিক আয়রন মেশিন থেকে আগুন লাগতে পারে। বিড়ির থেকে আগুন লাগতে পারে। সিলিন্ডার আগুন নিয়ে খেলা, বাদে আতসবাজি ফটকা থেকে আগুন লাগতে পারে। বজ্রপাত হলে আগুন লাগতে পারে, ওরা হলো বলে ফেলছে সব। ফ্রিকশন, মিক্সচার অফ ইঞ্জিন, ইঞ্জিন ওভারহুড থেকে আগুন লাগতে পারে। ওয়েল্ডিং, কাটিং থেকে, এটা সাধারণত ফ্যাক্টরির ক্ষেত্রে হয়। মাত্রাতিরিক্ত তাপ, শত্রুতামূলক, আর্সন, স্যাবোটেজ, ঠিক আছে, এর আগুন লাগতে পারে। যে আমাদের এই একটা ফ্যাক্টরি খুব উন্নত হচ্ছে, পাশে আরেকটা ফ্যাক্টরি করলো, তাদেরকে আগুনটা নিবে, তার ফ্যাক্টরিটা আরো ডাউন করে দিয়ে করে। এক দেশ অনেক আগে যাচ্ছে, অন্য দেশে প্রতিষ্ঠিত দেশটাকে যাতে ডাউন করা যায়, তখন তারা এই আগুন ধরিয়ে বিভিন্ন এরকম করতে পারে। এগুলো আর্টস অ্যান্ড সার্ভিসের অন্তর্ভুক্ত। উচ্ছৃঙ্খল জনতাগত আগুন লাগতে পারে। বয়লার স্পুলিংগুলোতে, যেটা ফ্যাক্টরির ক্ষেত্রে হয়, বয়লার যেখানে বয়লার আছে, ইচ্ছাকৃত শত্রুতামূলক, হিংসাত্মক, ধ্বংসাত্মক, লাভজনিত কারণে আগুন লাগতে পারে। স্বতঃস্ফূর্ত আগুন লাগতে পারে। স্বতঃস্ফূর্ত অটোমেটিক আগুন, আপনি দেখবেন এই যেখানে দাবানো জঙ্গল আছে, মনে করেন ওখানে শুকনো কাগজপত্র, এই পাতা পড়ে আছে, প্রচুর হিট, অত কোনো একটা কাঁচ বা কোনো একটা এখানে পড়ে আছে, সূর্য রশ্মি থেকে রেডিয়েশন দিয়ে অটো ওখানে যেহেতু কোনো কারণে অটোমেটিক আগুন ধরে যেতে পারে। স্বতঃস্ফূর্ত দাবানো তৈরি হয়, এরকম অটোমেটিক হয়, স্বতঃস্ফূর্ত আগুন ধরে যেতে পারে। এখন প্রতিরোধ ব্যবস্থা, পৃথিবী এখন আগুন নির্বাপনের দিকে নাই। আগুন যাতে না লাগে আগে থেকে প্রতিরোধ ব্যবস্থা। ডাক্তারের কাছে আমি যাবো কেন? আমি ডাক্তার থেকে ওষুধ খাবো কেন? ডাক্তার কাছে যেতে হবে কেন? ডাক্তারের কাছে যাতে না যেতে হয়, ওষুধ বিষয় যাতে না হয়, আগে থেকে আমার প্রতিরোধ ব্যবস্থা রাখতে হবে, আমাকে চলতে হবে। প্রতিরোধ ব্যবস্থা সবচেয়ে শ্রেয়। প্রিভেনশন ইজ বেটার দেন কিউর। সুতরাং আগুন যাতে না লাগে, অসাবধানতা অগ্নিকাণ্ডের প্রধান কারণ। আগুন থেকে আমাদের সাবধান হতে হবে। রান্নার পরে চুলো আগুন নিভে ফেলবো, বিড়ি সিগারেটে জ্বলন্ত আগুন নিভে ফেলবো। ছোটো ছেলে মেয়েদের ছোটো আগুন নিয়ে খেলতে দেওয়া যাবে না। খোলা বাতি ব্যবহার বন্ধ করতে হবে। ত্রুটিমুক্ত বৈদ্যুতিক তারও সরঞ্জাম আমরা ব্যবহার করা যাবে না। হাতের কাছে সবসময় 2 বালতি পানি রাখতে হবে। ঘর বাড়ি, অফিস হলে ব্যবস্থা সার্বক্ষণিক পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। আমাদের আগুন লাগার আরেকটা সোর্স হচ্ছে আমাদের ফল সিলিংগুলো আছে, ভিতরে মাকড়সা তৈরি হয় অনেক। আগুন এই মাত্রা দ্রুত আগুন ছড়া দ্রুত থাকে, এবং ওখানে আপনার বিভিন্ন এমন হতে পারে, এই লুজ ওয়ারিং থাকতে পারে, ওভার লোড যখন হয় সেখানে শর্ট সার্কিট হতে পারে, অথবা ইঁদুর উপদ্রব থাকতে পারে, তার কেটে দেয়, এখানে একটা ঝুঁকি থাকতে পারে। এগুলো আমাদেরকে নিয়মিত এগুলো চেক করতে হবে যাতে আগুন না লাগে। বাসগৃহ, কারখানা, অফিস আদালত অগ্নিনির্বাপক যন্ত্রপাতি স্থাপন করা এবং মাধ্যমে তার পরীক্ষা করা। আমাদের এই বিল্ডিংয়ে কি কি আছে? অগ্নিনির্বাপক যন্ত্র, ফায়ার এক্সটিংগুইশার, আর কি আছে? আমরা কয় নম্বর বিল্ডিং আছে এখানে? কয়তলায় বিল্ডিং? কয়তলা? 20 তলা। মনে করেন 19 তলায় আগুন লাগছে, উদাহরণ দিলাম। বাংলাদেশ সচিবালয়ে এই বিল্ডিং এর 19 তলা আছে। এখন আগুনটা কেন নিবে বলেন তো? 19 তলার লোকজন, 19 তলায় ওরা আগে আমাদের প্রথম আমাদের ইনস্ট্রাকশন হচ্ছে আগে ইভাকুয়েট দ্য প্রিমিসেস, সবাই নিচে নেমে আসবে, ঠিক আছে? শুধুমাত্র তারা প্রশিক্ষিত আগুন নিভানোর চেষ্টা করবে। এখন আগুনটা নিভাতে পারে না, ছোটো অবস্থায় নিভাতে হলে ভেরি গুড এস্টিমেশন দিয়ে। আর যদি আগুন বড় হয়ে যায় তাহলে কীভাবে নিভাবো? ফায়ার সার্ভিস খবর দেন। ফায়ার সার্ভিস কী দিয়ে নিভাবে আগুন? পানি, রাসায়নিক পথ, পানি আমরা ইনহাউস যে পানি ব্যবহার করি, ফায়ার সেই পানি, অনেকে মনে হয় ফায়ার পানির মধ্যে কোনো কেমিক্যাল আছে মনে হয়, আসলে তা না। এই যে কুলিং পদ্ধতি ব্যবহার করি, নর্মাল পানি ব্যবহার করি। এখন 19 তলায় আমার নিচে যে গাড়িটা নিয়ে আসবো, ফায়ার সার্ভিস দাঁড়িয়ে আসবে, এই গাড়ি এই নিচ থেকে প্রেশারে 19 তলা পানি যাবে? 5 বাজারে যাবে না।
কিন্তু আমার প্রতিটা ফ্লোরে হাইড্রেন সিস্টেমের লাইন থাকা দরকার। এটা হচ্ছে ইনহেন্স ফেসিলিটি আমার ডেভেলপ করতে হবে 19 তলা। আমার এই প্রেশার সর্বোচ্চ 5 তলা 7 তলা 7 তলা 8 তলা 9 তলা মধ্যে যাবে, এরপরে ওই প্রেশার আর পাবে না, কারণ সেই গুরু সিঁড়ি দিয়ে যাচ্ছে, তো প্রেশার লস হচ্ছে। তখন আমাকে ইনহাউস ফেসিলিটি, এখানে শুধু এস্টিমেশন না, আমার এক হাতের 5টা আঙুলের মধ্যে এস্টিমেশন একটা, আরও 4টা বাকি আছে। এখন স্প্রিংলার সিস্টেম, হ্যান্ডলিং সিস্টেম, হোজ সিস্টেম সব ডেভেলপ করতে হবে। যদি সেটা হায়ার 10 তলার উপরে গেলে সেগুলো সব ইনহাউস ফেসিলিটি আমাদের ডেভেলপ করতে হবে, ঠিক আছে? তো সুতরাং যেহেতু আমাদের এখানে যা আছে সেগুলো আমাদের ব্যবহার করতে হবে। আমাদের ফায়ার এক্সটিংগুইশার ব্যবহার করবো, অন্যরকম ব্যবস্থাগুলো আমাদের স্থাপন করতে হবে। প্রতি শিল্প কারণ সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে ফায়ার সার্ভিস উদ্যোগের অনুযায়ী অগ্নির প্রতি ব্যবস্থা বাস্তবায়ন করতে হবে। আর যদি 19 তলায় আগুন লাগে, এই মুহূর্তে ফায়ার সার্ভিসের বড় বড় গাড়িগুলো আসার জন্য যেই পরিমাণ গেট প্রয়োজন, জায়গা প্রয়োজন, আমাদের সচিবালয়ের গাড়ি ঢুকতে পারে না। এটা হচ্ছে বড় হ্যাজার্ড। কিন্তু আমাদের গেটগুলো প্রতিবন্ধকতা দূর করতে হবে, যাতে ইজিলি এসে আমরা যেন হেল্প করতে পারি। কোনো পুকুর নাই এখানে আমাদের যেন কোনো কিছু ভেঙে আসতে না, ভাঙতে গেলে কোনো গেট ভাঙতে গেলে, কোনো ওভারহেড ভাঙতে গেলে অনেক সমস্যা হতে ব্যাপার, আগুন তার বসে থাকবে না। এই জন্য ফ্রি অ্যাক্সেস নিশ্চিত করতে হবে। কলকারখানার নিকট পর্যাপ্ত পানি ব্যবস্থা করতে হবে। গুদাম বা কারখানা ধূমপান নিষেধ ব্যবস্থা, আমাদের এখান থেকে ধূমপান নিষেধ, তাই না? ফায়ার সার্ভিসের নাম্বারগুলো আমরা সংরক্ষণ করে রাখবো। ফায়ার সার্ভিসের নাম্বার আছে, কে কে জানে বলেন তো? সাবাস, ওনার জন্য একটা তালি দিই আমরা। আপনি বাংলাদেশে যেখানে থাকেন না কেন, বাংলাদেশে যেখানে থাকেন না কেন, আপনার মোবাইলে ব্যালেন্স নাই বা থাক, আপনার কোনো টেনশন নাই। আপনি 102 ফোন দেবেন। আপনি যদি খুলনায় থাকেন, আপনি যদি সিলেটে থাকেন, আপনি যদি রাজশাহী থাকেন, আপনি যদি শুধু সে খাগড়াছড়ি থাকেন, আপনি যদি ওই টেকনাফও থাকেন, যে 102-তে ফোন দেবেন যে আমার এখানে এই জায়গায় আগুন লাগছে, নিমিশেই নিকটস্থ ফায়ার সার্ভিস খাবার দেয়, তারা দ্রুত গিয়ে আগুন নিভে ফেলবে। এটা আমরা সবাই মাথার মধ্যে ঢুকে রাখবো। এখন দেখো সচিবালয় অনেক জায়গায় লেখা আছে 16163 ফায়ার সার্ভিস, ওটা আগে, এটা এখন আপডেট হচ্ছে 102। এখন আসি আমরা, যদি আগুন লাগে, ইনকেস হচ্ছে আমাদের এখানে ফায়ার এক্সটিংগুইশার আছে। এই ফায়ার এক্সটিংগুইশার আগুন নিবানের ফার্স্ট এড হিসেবে কাজ, প্রথম অবস্থায় এই এক্সটিংগুইশারের বিভিন্ন বডি আছে, উপরে অপারেটিং লিভার, সেফটিং আছে, ক্যারিং হ্যান্ডেল আছে, প্রেশার গেজ আছে, হাই প্রেশার হুজ আছে, আর হচ্ছে একটা বেল্ট আছে, আর একটা নজল আছে। এই এক্সটিংগুইশার ব্যবহার করার সহজ পদ্ধতি হচ্ছে PASS পদ্ধতি। P-তে pull out the safety pin, A-তে aim to the base of fire, S-তে squeeze the operating lever, S-তে sweep the nozzle side to side। 4টা কাজ করতে হবে। কয়টা কাজ করতে হবে? আমি একটু বাংলা আসি। 1 নম্বর সেফটি পিন খুলতে হবে। কি খুলতে হবে? সেফটি পিন খুলতে হবে। 2 নম্বর নজলটি আগুনের দিকে তাক করতে হবে। 3 নম্বর অপারেটিং লিভারে চাপ দিতে হবে। 4 নম্বরে সুইপ করতে হবে ডানে বাঁয়ে। এখন আমরা আসি, এই এক্সটিংগুইশার 4 ধরনের আছে। তো 7 ধরনের এক্সটিংগুইশার আমরা ব্যবহার করব না, আমরা শুধুমাত্র এই এক্সটিংগুইশার পাউডার টাইপ এক্সটিংগুইশার ব্যবহার করবো। আরটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড এক্সটিংগুইশার। এই পাউডার টাইপ এক্সটিংগুইশার দিয়ে A ক্লাস, B ক্লাস, C ক্লাস সব আগুন নিবানো যায় এটা দিয়ে। আরটা আছে হর্ন, মোটা দেখেন বাইরে হর্ন, এটা দিয়ে ইলেকট্রিক এবং ইলেকট্রিক ডিভাইস, যেহেতু আমাদের এখানে বদ্ধঘর, আমাদের এই এসি রুম আছে, আমাদের সার্ভার রুম আছে, এখানে প্রজেক্টর আছে, কম্পিউটার ডিভাইসগুলো আছে, ইলেকট্রিক ডিভাইসগুলো আছে। যদি কোনো আগুন লেগে যায়, লাইন অন থাকলেও এটা মারলে আগুনটা নিভে যাবে। এটা নন কন্ডাক্ট। একটু দেখাই, দেখেন এটা হচ্ছে এক্সটিংগুইশার পাউডার টাইপ। 4 ধরনের, একটা হচ্ছে ওয়াটার, ফোম, পাউডার, আর একটা হচ্ছে গ্যাস। তো পাউডারটা আমরা সব জায়গায় ব্যবহার করি, এটা যে কারণ A ক্লাস, B ক্লাস, C ক্লাস এবং ইলেকট্রিক আগুন নিভা যায়, এই জন্য এটা সবচেয়ে বেশি কার্যকরী। এটার ভিতরে হচ্ছে পাউডার, ভিতরে এটা হচ্ছে কেমিক্যাল পাউডার। কেমিক্যাল পাউডার অ্যালুমিনিয়াম সালফেট, অ্যালুমিনিয়াম ফসফেট, ভিতরে পাউডার আছে। যখন চাপ দিয়ে ভিতরে বাতাসের প্রেশার দিয়ে আছে, বাতাসের পাউডারগুলো গিয়ে আগুনটাকে নিভে ফেলে, ঠিক আছে? এটা ব্যবহার করার দুটাই একই পদ্ধতি।
প্রথমে পিনটা খুলতে হবে টান দিয়ে, পিন খোলার সময় বাম হাতে এগিয়ে ধরবো, না হলে টান দিতে ফরে যাবে না, যাতে ফরে না যায় বাম হাতে এগিয়ে ধরবো, আর ডান হাতে পিনটাকে মোচড় দিয়ে টান দিয়ে খুলবো। খোলার পরে আমাদের ডান হাতে শক্তি বেশি, ডান হাতে আগুন দিকে তাক করবো, এই বাম হাত এখানে ধরবো না, ধরে আগুন দিকে তাক করবো। তারপরে অপারেটিং লিভারে চাপ দেবো, চাপ দেওয়ার সাথে যখন ফাটা বের হবে একটু ডানা পায়ে নাড়বো, আগুনটা নিভে যাবে। পায়ের পজিশন হবে এক পা সামনে এক পা পিছনে, যাতে বডি ব্যালেন্স থাকে। আবার বলি পিছন দিকে যায়, প্রথম কাজ কি করবো, কি খুলবো, এটা খুলবো না, কোনটা, আচ্ছা এটা খুলবো। খোলা পরে কি করবো, কোন হাতে নেবো, ডান হাতে নিয়ে, তারপরে এটা ধরে কোন দিকে তাক করবো, মুখের দিকে, বেস অফ ফায়ার, আগুনের উৎসের দিকে করবো, একদম যেখানে আগুন উৎস নাকি দুয়ার দিকে আগুন আছে ওই মাথার দরজা, এখান থেকে 8-10টা মারে শেষ, কাম কিছু হবে, আগুনের কাছাকাছি যেতে হবে, কাছে গিয়ে আগুনের বেস থেকে তাক করবো। তারপরে কি করবো, ওটা এখানে চাপ দেবো, কোথায়, অপারেটিং লিভারে চাপ দেবো, চাপ দেওয়ার পরে যখন পাটা বের হবে ডানা বাই নাড়বো, এই কাজটা করবে, আগুনটা নিভে যাবে। পৃথিবীর সবচেয়ে বড় আগুনটা যদি ছোট তৈরি তৈরি, তাহলে আমরা ইজিলি আগুনটাকে এভাবে নিভে ফেলবো, ঠিক আছে। কত দূর থেকে দিতে হবে? এটা 2 থেকে 3 মিটার, যত কাছে যাবো, যখন গুলি করে 2 থেকে মিলে একটা না, যদি লাগায় গুলি করে একটা বেশি হবে না, যত কাছে যাওয়া যাবে, ঠিক আছে, একদম লাগে মারবেন সাঁইকে নিভে যাবে। ওকে, এটা দেখি। আর এটা হচ্ছে, এটার ভিতরে বাতাস, কার্বন ডাইঅক্সাইড, কেমন বুঝবেন, এটা হচ্ছে মোটা সেপ্টা হর্ন, এটা দেখলে বুঝবেন এটার ভিতরে কি আছে, কার্বন ডাইঅক্সাইড। আর চিকন ফাইলের ভিতরে কি আছে, লেখাপড়া কত দূরতে দেখলে বুঝবেন কোনটার ভিতরে কি আছে, ইজি ওয়ে বুঝার। এটার ভিতরে কি আছে, কার্বন ডাইঅক্সাইড গ্যাস, আর এটার ভিতরে কি আছে, পাউডার। এটা দিয়ে যত ইলেকট্রিক ডিভাইস সেখানে এটা ব্যবহার করা হয়, কারণ এটা পাতাগুলো কোনো যেমন যেখানে প্রজেক্ট আছে, সিনেমা হল আছে না, সিনেমা হল যেখান থেকে প্রজেক্ট মেশিনে আলো দেয়, দেখুন 2 পাশে 2টা সিটু রাখে, যদি কোনো কারণে প্রজেক্টরে আগুন লেগে যায় এটা দিয়ে মারবে, এটা দিয়ে মারলে নিবে, কিন্তু প্রজেক্টরটা নষ্ট করে ফেলবে। যদি 2টা লস হয় পুরো মার্কেট শেষ, তাই না, যাতে একটু সমস্যা হলে এটা ইলেকট্রিক মারলে আগুন নিভে যাবে, এর জন্য এটা দিয়ে নেবো। তবে বৃহত্তর সত্ত্বে এটা না থাকলে এটা দিয়ে নিভে ফেলবো, ওই একটা কম্পিউটার যা কিছু হবে না, পুরো প্রতিষ্ঠান বাঁচবে। কথা ক্লিয়ার, এটা কোনো কথা মানে ওই বাতাসে ওই মনে করেন আপনি এই রুম মারলেন, ও এখানে যে সিউটু বেড়ে কাটাইছেন, বেশি মারলে কি হবে, একটু দৃষ্টিশক্তি সীমিত হবে, এত বড় কোনো সমস্যা হবে না, ঠিক আছে। একটা ভিডিও দেখায়, সবাই দেখেন এস্টিমেশন কিভাবে বের করতে হয়, একটা ভিডিও দেখাচ্ছি, সবার একটা তাহলে আইডিয়াটা হবে, সবাই দেখেন। এক্সটিংগুইশারের নজলটি আগুনের উৎসে রাখো, অপারেটিং লিভারে চাপ দিন, প্রয়োজন অনুযায়ী নজলটি ডানে বামে ঘোরান। পারবো আমরা, এটা বেশি কঠিন। ওকে, ভেরি গুড। এখন আমরা আসি, যদি কখনো ইনস্ট্রুমেন্ট ব্যবহার করা হয় বাতাস অনুকূল ব্যবহার করতে হবে, যত কাছাকাছি যাওয়া যায়। মানুষের একটা আগুন লাগলে এটা ব্যবহার করা যাবে না। এখন আমরা আসি, যদি কখনো আগুন লেগে যায়, আমার হোক অফিস, আমার সে বাসা বাড়ি, এখানে ছবি কয়টা, কয়টা ছবি কয়টা। প্রথম যে কাজ, আগুন লাগার সাথে আমরা সবাই বের হয়ে যাব, এটা প্রথম কাজ। আমি আমার পরিবারবর্গ নিয়ে বের হয়ে অ্যাসেম্বলি রুমে খোলা জায়গায় চলে যাবো, এটা প্রথম কাজ। আপনার আগুন নিবানোর দরকার নেই, আগুন নিভাবে অ্যাসাইন লোক, সেফটি নিজের আগে যান বাঁচা দরকার। 2 নম্বর কাজ, সেটা ক্লোজ দ্য ডোর টু কন্টেইন দ্য ফায়ার। যে রুমে আগুন লাগছে সেই রুমে দরজা বন্ধ করে দেবেন, যাতে বাতাস না পারে, ওই মধ্যে সে হতে থাকে। ক্লিয়ার। 3 নম্বর কাজ করবেন, ফায়ার সার্ভিসকে খবর দেবেন, 102 তে ফোন দেবেন। 4 নম্বর যে কাজ, সেটা হলো
যারা আমরা প্রশিক্ষিত তারা আগুন নিবানোর চেষ্টা করবো, বাকিরা সবাই নিচে চালাবে। এই কনসেপ্টটা আমাদের ধারণ করতে হবে। যদি কারো গায়ে যদি আগুন লেগে যায় কি করবেন? কারো গায়ে যদি আগুন লেগে যায় কি করবো? ভেরি গুড। মুখের মধ্যে হাত দূরে করা যাবে না, মুখে হাত দিয়ে মাটিতে সাইড লোডিং করবো, গড়াগড়ি করবো, আগুন নিভে যাবে। ঠিক আছে? আর যদি কখনো ধোঁয়ার মধ্যে আটকে যান, কথা আছে আগুন মানুষকে মারে মিনিটের মধ্যে, কিন্তু ধোঁয়া মানুষকে মারে সেকেন্ডের মধ্যে। আগুন সে ধোঁয়া বেশি ডেঞ্জারাস, কারণ ধোঁয়ার মধ্যে কার্বন মনোক্সাইড গ্যাস থাকে, যেটা ইনহেল করলে আমাদের রেসপিরেটরি সিস্টেম ব্লক হয়ে যাবে, কার্ডিয়াক অ্যারেস্ট হবে। সুতরাং কখনো ধোঁয়া খাওয়া যাবে না। ধোঁয়া থেকে বাঁচার একমাত্র পথ হচ্ছে মুখের মধ্যে রুমাল দিয়ে কাছে সিঁড়ি বা এক্সিট আছে সে দিয়ে আমরা বের হয়ে যাব, তাহলে আমাকে ধোঁয়া আর কখনো নাগালে পাবে না। কখনো এমার্জেন্সি পিরিয়ডে যে কোনো দুর্যোগকালীন হোক, সেটা ভূমিকম্প হোক, সেটা আগুন, কখনো আপনার বাসা বাড়িতে থাকুক বা আপনার অফিসে থাকুক, এই লিফট ব্যবহার করা যাবে না। কারণ আগুন লাগলে বা দুর্যোগ মধ্যে বিদ্যুৎ লাইন কাট অফ হয়ে যাবে, আপনি লিফটের ভিতরে আটকে যাবেন। অলওয়েজ সিঁড়ি ব্যবহার করবেন। কোন সিঁড়ি ব্যবহার করবো? আমার অফিসে আমার যে অবস্থান করতেছে, আমার অফিসে কাছের যে সিঁড়ি দিয়ে আমরা যাবো। এই ক্ষেত্রে যদি জি যখন ধোয়া হয়, অতিরিক্ত ধোঁয়াটা হয়, সিঁড়িটাও চোখে পড়ে না, ব্রেন তো কাজ করে না, ধোঁয়া যদি বাই চান্স নাকে ভেতরে ঢুকে যায়, ভেরি গুড। সেক্ষেত্রে সিঁড়ি দিয়ে নামাটা তো টাফ হয়ে যাবে। আমাদের বাঁচার একমাত্র যে হচ্ছে এর জন্য বিকল্প সিঁড়ি। কোনো কারণে যদি সিঁড়িতে আগুন লাগে, যদি আমার বিকল্প সিঁড়ি লাগবে, এই জন্য বলি একটা সিঁড়ি যদি ধোঁয়া আটকে থাকে, আটটা সিঁড়ি আছে, ওই সিঁড়ি দিয়ে আমরা চলে যাবো। তাহলে এর জন্য তালা দেওয়া যাবে না। সুন্দর পয়েন্ট। লাইফ সেভ, জীবন আগে। আমি যদি না বাঁচি, তালা দিয়ে করবে, চুরি করে হয়তো এই সামান্য জিনিস চুরি হবে, এর জন্য সিকিউরিটি লাগাবো, আমার সিসি ক্যামেরা লাগাবো, কিন্তু তালা মারা যাবে না। না, এখানে কোনো সিঁড়িতে নিয়মসরে কোনো সিঁড়িতে তালা দেওয়া যাবে না। ওখানে অকুপেন্ট যারা অবস্থানে তাদের জীবনের স্বার্থে এ সবসময় ফ্রি রাখতে হবে। শুধু তালা না, কোনো সিঁড়ির মধ্যে কোনো মালামাল, চেয়ার, ভাঙ্গা টেবিল, ভাঙ্গা চেয়ার, ভাঙ্গা ফার্নিচার কিছু রাখা যাবে না। সবসময়, কারণ অন্ধকারে তারা এরা আঘাত প্রাপ্ত হতে পারে। সবসময় স্মোক ফ্রি স্টে করতে হবে। ভেরি গুড। অন্য একটা প্রশ্ন, বিকল্প যদি সিঁড়ি না থাকে, তাহলে আমি যদি বিকল্প সিঁড়ি না করি, সেটা আমার জন্য অনেকটা ঝুঁকি। যেমন একতলা দুতলা বিল্ডিং বিকল্প সিঁড়ি করে না। সাধারণত হাইরাইজ বিল্ডিংয়ে অকুপেন্ট 50 জন পর্যন্ত হলে একটা সিঁড়ি, 50 জন অধিক হলে 500 জনের জন্য 2টা সিঁড়ি, 500 থেকে 1000 হলে 3টে সিঁড়ি। ঠিক আছে? তো এটা থাকে না, সেক্ষেত্রে ঝুঁকিটা অনেক। সেক্ষেত্রে আমাদের আগুন কিন্তু ছোট অবস্থায় বড় হতে পারে না। আপনি চেষ্টা করবেন এই বের হওয়ার জন্য। যদি বের হওয়া যদি না পারেন, অন্তত ব্যালকনি দিয়ে মানুষের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করবেন। ঠিক আছে? আর মনে করেন আপনার এই বিল্ডিং কয়তলা? একটা জিনিস মনে রাখবেন, আগুনের ধর্ম দুগতি, ধোঁয়ার ধর্ম দুগতি। আপনার 20 তলা ভবনের 7 তলায় আগুন লাগছে, কয়তলা আগুন লাগছে? ধরে নিই 7 তলা আগুন লাগছে। এখন কোন তলার লোকগুলো আগে নামবে? আগুন লাগছে 7 তলায়। ওকে, যে এফেক্ট হবে, যে ফ্লোর লোকগুলো যে ফ্লোরে আগুন লাগছে, ওই 7 তলার লোকগুলো আগে নামবে, এফেক্ট হবে। তারপরে 8 তলা, 9 তলা, 10 তলা গেছে উপরে, এরপরে 6, 7, 6, 5, 3, 2 নিচের দিকে লোকগুলো নামবে। ঠিক আছে? কারা আগে নামবে? যারা সন্তান সম্ভব মা, যারা অসুস্থ লোক, যারা শিশু, যারা বৃদ্ধ, তারা আগে নামবে। তারপরে মহিলা, সর্বশেষ যারা ইন্দ্রিয়, সবাই নামবে। ঠিক আছে? আমার গায়ে শক্তি বেশি, আমি আগে নেমে গেলাম, এটা হবে না। ঠিক আছে? এই জন্য আমাদের প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে? এই ছিল আমার আজকের আলোচনা। সময় খুব কম, আমাকে সময় বাদে দেওয়া হয়েছে। ওই সময়টা স্মরণ থাকে না যে কে আগে নামবে কে পরে নামবে, আগে আচ্ছা, তাহলে এটা তুমি নাও, তোরা ফারাকটা নেবে। আচ্ছা, সবাই একটু শুনি। এখানে একজন প্রশ্ন করে, মানে সবার পক্ষ থেকে উনি প্রশ্ন করবে। সুতরাং সবার প্রশ্নটা আমরা সবাই শুনি একটু, প্লিজ। সিকিউরিটি ব্যবস্থা আমি জানবো না, আমি ফায়ারের ব্যবস্থা জানবো। ঠিক আছে? সিকিউরিটি ফায়ারের ব্যাপারটাই বলছি। ফায়ারের যে নিরাপত্তা আমাদের জন্য কতটুকু কি আছে, বিল্ডিং গুলোর
নিরাপত্তাজনিত কোনো সমস্যা আছে কিনা ফায়ার আমরা যেসব সমস্যাগুলো আছে এগুলো প্রথমত আমি বলি, আমাদের সচিবালয়ে প্রতি বিল্ডিংয়ে ফায়ার এক্সটিংগুইশার আছে। আমাদের যেখানে আগুন লাগছে এটা কয় নম্বর ভবনে? 7 নম্বর ভবনের ঠিক ডান পাশে এখানে একটা রিজার্ভার আছে। আর এই 6 নম্বর ভবনের ওই পাশে একটা হাইডেন সিস্টেম আছে, এটার সাথে আমাদের এই ভবনে কানেকশন দেওয়া আছে, শুধুমাত্র এই ভবনে। আর পিছনে পিডাব্লিউডির এটা কি বলুন যে কন্টিনিউ পাশে তো ওদিকে একটা রিজার্ভ আছে। আর বর্তমানে যেটা 12 নম্বর ভবন ক্যাবিনেট ভবন আছে, ওটা অত্যাধুনিক ওখানে রিজার্ভ আছে, ওখানে হাইডেন সিস্টেম আছে, ওখানে স্প্রিংলেস সিস্টেম আছে, ওখানে সব ফেসিলিটি ডেভেলপ করা আছে। তো আমরা পরামর্শ দিই বায়োরোটেশনে প্রত্যেকটা বিল্ডিংয়ে যাতে হাইডেন সিস্টেম সেট করা হয় এবং যা যা প্রয়োজন সবগুলো সেট করা হয়। এই মুহূর্তে আমাদের সবচেয়ে ফেসিলিটি হচ্ছে যেগুলো আমাদের এক্সটিংগুইশারগুলো আছে, আমাদের হাইডেন সিস্টেম ওখানে সেট আপ করা আছে, যেখান থেকে শুধু 6 নম্বর ভবনে কানেকশন দেওয়া আছে। অন্যান্য ওদিকে একটা রিজার্ভার আছে। ইম্পর্টেন্ট বিষয় হলো আমাদের এক্সিট এন্ট্রেন্সগুলো যেন ক্লিয়ার, এটা খুব জরুরি বর্তমান সময়ে। কারণ আমার গাড়িগুলো ফায়ার সার্ভিসের 20 তলা আগুন নিবানোর যে গাড়িগুলা, এই গাড়িগুলো পৃথিবীর সবচেয়ে উঁচা যে আগুন নিবানোর যে গাড়িগুলো 68 মিটার, এটা আমাদের বাংলাদেশে আছে। তো এই শুধু এই সচিবের ক্ষেত্রে না, সব জায়গায় এটা আমাদের আসার পথ। আমি যদি আপনার কাছে যেতে না পারি, আপনাকে আমি কীভাবে হেল্প করবো? এই ক্লিয়ারেন্সগুলো খুব জরুরি, এটা সময়ের দাবি। ঠিক আছে, ওকে। আর কোনো প্রশ্ন? প্রশ্ন নয়, একটা বিষয় একটু বলতে পারি? জি, প্লিজ। যে আমাদের অফিসের কথা বলি, এখানে ফায়ার এক্সটিংগুইশারগুলো তো পর্যাপ্ত পরিমাণে নাই। ইভেন 5-7 বছর আগে আমি প্রশাসনে যে বলছি ডেট ওভার হয়ে গেছে, একটু দেখাতে হবে। যাই হোক, এগুলো তো পর্যাপ্ত, একটা বিষয় হচ্ছে পর্যাপ্ত রাখতে হবে, দ্বিতীয় বিষয় হচ্ছে আমাদের জানতে হবে কোনটা কোথায় আছে, ফায়ার এক্সটিংগুইশারটা কোথায় আছে, অনেকেই তো জানি না। জি, ভেরি গুড। সমস্যা আমাদের এখানে কি আপনাদের কোনো পরামর্শ অফিসিয়ালি বা জি জি, আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের পানি সম্পদ মন্ত্রণালয়কে। আমাদের একটা চিঠি দিয়েছে আমাদের এখানে প্রশিক্ষণ দেওয়ার জন্য। ঠিক আছে, আমরা সব সময় রেডি আছি বাংলাদেশের প্রতিটা সেক্টরের প্রতিটা জায়গায় আমরা সেবা দেওয়ার জন্য। আজকে যে প্রশিক্ষণ দিচ্ছি, এই যে একটা চিঠি দিচ্ছে, যদি আপনারা বলে যে এখানে প্রতিষ্ঠানদের কী কী লাগবে, আমার সাথে আমরা হাজির। এবং আমাদের ফায়ার স্টেশন এখানে একটা ফায়ার স্টেশন আছে, সচিবালয় স্টেশন। ওরা যখন বলবে আপনাদের যে কোনো সহযোগিতা করার জন্য প্রস্তুত। যদি আমাদের মহাপ্রচার লাগে যে একটা এই বীর ভবনে কী কী ফায়ার রিস্ক অ্যাসেসমেন্ট কী আছে আর কী কী লাগবে, আমরা অলরেডি একটা দিয়েছি। লিখিত একটা প্রতিটি ভবনে এগেস্টে কী কী ফায়ার সেফটি ব্যবস্থা আমরা দিয়েছি। এরপর ইন্ডিভিজুয়াল যে আপনারা যদি চান যে এখানে আপনাদের পানি সম্পদ মন্ত্রণালয় তথা এই 7 নম্বর ভবনে কী কী ফায়ার সেফটি রাখা দরকার 6 নম্বর ভবনে, তাহলে আমরা এগুলো একটা আমাদের পরামর্শ দেবো। এক্ষেত্রে এক্সটিংগুইশার একটা হচ্ছে অংশ। এখানে অন্যান্য অনেক ন্যাশনাল বিল্ডিং অনুসারে আমাদের ফায়ার সেফটি অধিদপ্তর অনুসারে আর কী কী সেফটি থাকা দরকার আমরা দেবো। আর এক্সটিংগুইশার এটা প্রতি 1 বছর অন্তর রিফিল করতে হবে। রিফিল না করলে ডেট যদি এক্সপায়ার হয়ে যায়, আগুন লাগে তখন আমি মারতে পারতে হবে আগুন নিচ্ছে না, এটা যেন না হয়। এই যে লাগাইছে আর চেঞ্জ করা হয় না, এটা কর্তৃপক্ষ এটা পিডাব্লিউডি করে। স্যার এটা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয় জিনিস, কিন্তু এটার বিষয়ে খুব উদ্দেশ্য ভাই যে আমরা আমার ঘরে যদি চুরি হবে জন্য আমি প্রতি মাসে 20-30 হাজার টাকা দিয়ে একটা গার্ড বা দারোয়ান রাখতেছি, কিন্তু হয়তো কিছু চুরি হবে আর আগুন ফুলে তো কিছুই থাকবে না। এই জন্য আমাদের বেশি কনসাস হতে হবে, এটার প্রতি আরও সিরিয়াস হতে হবে। আমি আবার জন্য হচ্ছে আমাদের পানি সম্বন্ধে যে আজকে ট্রেনিং দরকার, আপনারা এই যে গুরুত্ব অনুধাবন করতেছেন, তো এইরকম প্রশিক্ষণ দিচ্ছেন, অ্যাওয়ারনেস বিল্ড আপ হচ্ছে, ফায়ার সেফটি আরও এরকম যদি আমরা হই, তাহলে আমাদের প্রতিষ্ঠান তথা আমরা সবাই নিরাপদে থাকবো। আমার প্রশ্ন হলো সবচেয়ে, যদি আমাদের প্রত্যেক মিনিস্ট্রিতে বা প্রত্যেক ফ্লোরে যদি একটা পানি যখন আগুন লাগবে তখন যদি একটা পানির ব্যবস্থা থাকতো আপনাদের পক্ষ থেকে। ভেরি গুড, ভেরি গুড। এটাই কথা বলতেছি, উনি ওনার বাসায় যে কথা বলতে চাচ্ছে, এটা হচ্ছে সুন্দর। এই পয়েন্ট হচ্ছে আমাদের যেখানে হাইডেন মেশিন পাম্প সেট আপ করা আছে এই ভবনের ওই পাশে, ওখান থেকে যদি প্রতিটা ফ্লোরে যদি এটা আমাদের একটা যে পরামর্শ, প্রতিটা ফ্লোরে যদি সেট আপ করা থাকে, শুধু আপনার জাস্ট হুইলটা খুলবে, অটোমেটিক সে পানি বের হয়ে আগুনটা নিভে ফেলবে। আমাদের অলরেডি পাম্প সেট আপ করা আছে, শুধু লাইন কানেকশন, শুধু লাইনগুলো দেওয়া, প্রতি ফ্লোরে কানেকশনগুলো দেওয়া, কানেকশনগুলো দেওয়া, এই দিলে হয়ে যাবে।
আলাদাভাবে চিন্তা করা যায়। এটা কি গণপূর্ত থেকে করবে না? হ্যাঁ গণপূর্ত করে আপনারা আপনাদের মিষ্টি থেকে লেন গণপূর্ত লেখেন যে আমাদের ফ্লোরে এটা সার্ভ করো, ওরা করে দেবে এটা। যদি সিলিন্ডার বিস্ফোরণ হয় সেক্ষেত্রে করণীয় কি? ভেরি গুড। বাসায় যদি গ্যাস সিলিন্ডার, এটা আমাদের জানা দরকার। আমাদের বেশিরভাগ বাসার মধ্যে গ্যাস সিলিন্ডার না থাকলে সিলিন্ডার ব্যবহার করি। একটা জিনিস মনে রাখতে হবে, এটার এই সিলিন্ডারের ওয়ার্কিং প্রেশার কত, টেস্টিং প্রেশার কত, বাস্টিং প্রেশার কত আমাদের জানতে হবে। সাধারণত আমরা যে সিলিন্ডারগুলো ব্যবহার করি, ওয়ার্কিং প্রেশার হচ্ছে 12 থেকে 13 বার প্রেশারে এটা ওয়ার্কিং প্রেশার, ঠিক আছে, গ্যাস বের হচ্ছে। এটা টেস্টিং প্রেশার হচ্ছে 30 থেকে 40 বার, এটা হচ্ছে কোম্পানি ভেদে। আর বাস্টিং প্রেশার হচ্ছে 50 থেকে 60 বার প্রেশার। 50 থেকে 60 বার প্রেশার হলে সেটা বাস্ট হয়ে যাবে, ফেটে যাবে। কিন্তু ওই প্রেশারে যাওয়ার সম্ভাবনা খুব কম। একটা জিনিস মনে রাখতে হবে, আমার যে গ্যাস সিলিন্ডার বাসায় রাখছি, এই গ্যাসটা কিন্তু নির্দিষ্ট চাপে এবং নির্দিষ্ট তাপে এটা ওই সিলিন্ডারের ভিতরে লিকুইড অবস্থায় রাখা হয়েছে। আপনি দেখেন ম্যাসের গ্যাসের দিয়াশলাই দেখুন ভিতরে সব লিকুইড অবস্থায়, ওটা নিজের চাপে নিজের লিকুইড অবস্থা করা আছে। ওই সিলিন্ডারের ভিতরে লিকুইড অবস্থা, যখন কোনো গ্যাস সিলিন্ডারে গোডাউনে আগুন লাগবে, একটা গোডাউনের মধ্যে একটা সিলিন্ডার আগুন লাগছে, পাশাপাশি সিলিন্ডারগুলো হিট গিয়ে ওটা কি হবে, ওটা বাস্ট হওয়ার সম্ভাবনা থাকবে। কারণ ওখানে হিট গিয়ে সেই লিকুইড থেকে গ্যাস সেই অবস্থা ধারণ করে এবং বিস্ফোরণ হওয়ার সম্ভাবনা থাকে। যেটা আমাদের যদি কোনো গাড়িতে গ্যাস সিলিন্ডার ব্যবহার আছে, গাড়ির গ্যাসের গাড়িগুলোতে যখন আগুন লাগবে, ওই সিলিন্ডার হিট গিয়ে সেটা লিকুইড থেকে গ্যাস ধারণ করবে এবং প্রচণ্ড প্রেশার সিস্টেম বাস্ট হওয়ার সম্ভাবনা থাকবে। কিন্তু আমার বাসা বাড়িতে যে গ্যাস সিলিন্ডার আছে সেটাতে অলরেডি গ্যাসটা নির্গত হচ্ছেই, সেটা বাস্ট হওয়ার সম্ভাবনা খুবই কম। সেই ক্ষেত্রে শুধুমাত্র লিক হয়ে শুধু গ্যাস বের হবে, আগুন বের হবে। আমি যদি যে কোনো ওয়াতে যদি পানি দিয়ে ভিজা বস্তা দিয়ে ভিজা চালা দিয়ে অথবা নব অফ করে আগুন হয়, আর আগুন করা অসম্ভব হয়, এর বিশ্ব আর সুযোগ নেই। স্যার আপনি ট্রেনে যে আমরা টেকনিক্যালি দেখাইলেন, আমরা কি এই মাসের এই জিনিসটা কি বাসা বাড়িতে ব্যবহার করতে পারবো? ভেরি গুড। ওনার কনসেপ্টটা মাথায় ঢুকছে বলে, সেটা সবার জন্য আমার এই মেসেজ। এই যে সিলিন্ডার আমি দেখালাম এক্সটিংগুইশার পাউডার টাইপ, এটা দিয়ে আপনার বাসার আগুন নিবাতে পারবেন। চুলার আপনার গ্যাসের যদি কোনো কারেন্টের লাইন থাকে সেখানে আগুন নিতে পারবেন। এটা হচ্ছে 5 কেজি, কিন্তু এটা 1 কেজি সাইজ আছে, 2 কেজি সাইজ আছে, 3 কেজি সাইজ আছে। আপনার বাসা বাড়িতে যারা আছে বাচ্চা বা যারা মহিলা মা বোন আছে, তারা তো অত ভারী জিনিসে জাগাতে পারবে না। আপনি 3 কেজি সাইজ যদি একটা রাখেন, তাহলে চুলায় আগুন লাগুক বা কোনো অন্য কোথাও ইলেকট্রিক ডিভাইসে আগুন লাগুক, এই এক্সটিংগুইশার দিয়ে আগুন নিভে ফেলতে পারবেন। আপনি না থাকলেও তাদের দেখা যায় ইজিলি পারবে সেটা। তবে মারতে রাখবেন, বাচ্চারা নিয়ে এটা ফিনগুলো ফেলে এটা একটু উঁচু জায়গায় হ্যাং করে রাখবে, এমন উঁচু রাখবেন তা আবার যেন নাগাল ফেলতে সমস্যা হয়। সাধারণত এটা স্ট্যান্ডটা হচ্ছে ফ্লোর থেকে 1 মিটার উপরে ডাউন পার্টটা রাখতে হয়, এই বরাবর রাখতে হবে। যেমন ফ্লোর থেকে এটা ফ্লোর যদি কাউন্ট করি, এখান থেকে ডাউন পার্টটা 1 মিটার এত উঁচু রাখবেন, যাতে এই বরাবর, যাতে ইজিলি যে কেউ নিতে পারে। বেশি ছোটো বাচ্চা যেন এটা ধরতে না পারে, এবার আমরা রাখবো। আমাদের এমন জায়গায় রাখবো বাসার মধ্যে যে কোনো রুম থেকে যেন এটা দেখা যায় বা নিতে পারে, ঠিক আছে? ওকে, আর কোনো পয়েন্ট? এটা মূল্য 700, 800, 900, 1000 টাকা, ঠিক আছে? আপনি এটা কি নবাবপুর বলে না, এখানে অ্যাভেলেবেল আছে। হ্যাঁ, ওখানে দেখবেন ওষুধ একবার বলেন যে ফায়ার এক্সটিংগুইশারের দোকানগুলো কোন দিকে, অসংখ্য দোকানে নেবেন। তবে এই আপনি 3 কেজি বা 2 কেজি বাসার জন্য যথেষ্ট, 3 কেজি স্ট্যান্ডার্ড এটা নেবেন। প্রতি বছর পরে এটা রিফিল করতে হবে, হয়তো রিফিল করলে হয়তো আপনার 200-300 টাকা লাগবে রিফিল করতে গেলে, রিফিল করবেন, তাহলে আপনার বাসাটা সেফ। অনেক সিলিন্ডার গ্যাসের বোতল লিক হলে যারা খুলে দেবে নাকি গ্যাস হয় না, মানে আগুন লেগে যাবে। আবার অনেক সময় লাইনের গ্যাসগুলো যারা খুলে দিলে বের হয়ে যাবে, এটার মধ্যে তফাৎ মানে কি? ভেরি গুড। প্রত্যেকটা গ্যাস সবসময় ঊর্ধ্বগতি, ঠিক আছে? যখন গ্যাস বের হবে, কিছু ভারী গ্যাস আছে আবার নিচেতে যান, অ্যামোনিয়া গ্যাস ডাউন হয়ে যায়। তো আমরা আমাদের যে রান্নার যে গ্যাসগুলো আছে সাধারণত এটা কোনায় গিয়ে জমা থাকে, ঠিক আছে? তো আমরা যখন সকালে যখন রান্না করবো, হোক সেটা গ্যাস সিলিন্ডার হোক, সেটা রান্নার চুলার লাইনের গ্যাস হোক, প্রথমত যে বিষয়টা আমরা আমাদের সবার সাথে শেয়ার করব, রান্নার গ্যাস অন করার আগে সকালবেলায় জানালাগুলো কী করে দেবো, খুলে দেবো এয়ারটাইট থাকলে, তাহলে 5 মিনিট পরে চার্জ করবো। অন্তত এটাও যদি না করি, সবসময় চুলার মধ্যে রান্নার চুলার জানালা একটু সবসময় একটা খোলা রাখবো,
যাতে কোনো বাতাস সবসময় পাস করে, ঠিক আছে? অনেকে এরকম বলে যে জানালা যদি খুলে রাখি তাহলে রান্নার চুলাটাও নিভে যায় বাতাস তোলে, সেক্ষেত্রে অল্প করে লাগবে, তাহলে ওখানে গ্যাস ফর্ম না হয়। এমনও হয়েছে আমার অনেক তিক্ত অভিজ্ঞতা আছে, একটা বাসা অনেক দিন ভাড়া দেয় নেই, প্রায় 1 মাস ভাড়া হয় নাই, নতুন বাড়ে উঠছে, ওটা বলে সব রেডি করছে, যেই মাত্র চা খাওয়ার জন্য ওরা যখন ম্যাচ জ্বাললো এমন বিস্ফোরণ হলো, পুরো দরজা সব ভেঙেছে, ওরা সব বার্ন হয়ে গেছে, কারণ কোনো সব গ্যাস লিক হয়ে ওখানে জমা হয়েছিল। সেই জন্য কোনো কারণে হোক সিলিন্ডার হোক লাইনের গ্যাস, আমরা যখন রান্নার চুলা জ্বালাবো সকালবেলা দরজা জানলাগুলো রান্নাঘরের একটু ওপেন করে রাখবো, 5 মিনিট পরে এটা অন করবো, ঠিক আছে? হ্যাঁ, শীতকালে। আর কোনো পয়েন্ট? ওকে, আর যদি কোনো প্রশ্ন থাকে সবাইকে আন্তরিক সহযোগিতার জন্য ধন্যবাদ জানিয়ে আমি ক্লাস এখানে শেষ করছি।